প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার্ড বাই ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত তানভীর শাকিল জয় রয়েছেন আমাদের সাথে। একই সাথে রয়েছেন বিএনপি নেতা, বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা রয়েছেন আমাদের সাথে। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি। আসলে মূলত যেটি বলছি আমরা সেখানে সমসাময়িক রাজনৈতিক যে প্রেক্ষাপট, এবং আমরা দেখতে পাচ্ছি যে আবার বিএনপি তাদের কার্যক্রমের বেশ একটা গতিশীলতা আনবার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে পাল্টাপাল্টি বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য, বিএনপির পক্ষ থেকে এক ধরনের বক্তব্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি দুজনকে প্রথমে জানতে চাই, আপনারা দুজন কেমন আছেন? ভালো আছে। দুজনে ভালো আছেন? আপনি ভালো আছেন? ভালো আছে। আওয়ামী লীগ বিএনপির সম্পর্ক কেমন চলছে এখন? খুবই ভালো, চমৎকার সম্পর্ক। আওয়ামী লীগের সাথে সম্পর্ক কেমন চলছে আপনাদের? দুটো প্রতিদ্বন্দ্বী দলের যেমন সম্পর্ক থাকবার কথা সেরকমই সম্পর্ক চলছে। না, সেটা তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু এমনি আপনাদের সাথে রাজনীতির বাইরের সম্পর্ক কেমন চলছে? বাংলাদেশে যদি একটা সুস্থ ধারার রাজনীতি থাকতো তাহলে আমার পক্ষে আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ হতো। তার মানে আপনাদের সাথে সরকার বা আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সম্পর্কের বাইরেও কোনো রকমভাবে যোগাযোগ বা কোনো সামাজিক বা অন্য অন্য জায়গাও কোথাও কোনো রকম আমার সাথে হচ্ছে না, আমি অন্য কোনো নেতার ব্যাপারে বলতে পারছি না। আচ্ছা, তো এরকম কোনো অনুষ্ঠান হয় না যেখানে গেলে আপনি দেখেন কোনো আওয়ামী লীগ নেতা সেখানে অতিথি? এই যে আপনার অনুষ্ঠান, তাহলে তো আপনাদের সামাজিক যোগাযোগ তো আছে। আপনার অনুষ্ঠানে আসলাম, এরকম টক শোতে তো নিশ্চয়ই দেখা হয়। আচ্ছা, নিশ্চয়ই। তো আমি আলোচনাটা শুরু করতে চাই জয় ভাই আপনাকে দিয়ে, এবং এটা আমার সৌভাগ্য যে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকে আমি একসাথে করতে পেরেছি, এবং এটা সামাজিক যোগাযোগের একটা আমরা অনুঘটক হিসেবে কাজ করি, আমরা যারা টক শোতে কাজ করে থাকি সেটি। তবে সেটি হচ্ছে যে জিএম কাদের সাহেব তিনি ভোটের আগেও কিন্তু এক ধরনের কথা বলেছেন, ভোটের পরবর্তী সময় এক ধরনের কথা বলেছেন। আজকেই তিনি রংপুরের সার্কিট হাউসে একটা কথা বলেছেন যে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। বলছেন আওয়ামী লীগ এখন জনগণের ঘাড়ে চেপে বসেছে, তারা কাউকে পাত্তা দেয় না, কাউকে হিসেবও রাখছে না, ফলে দেশে এখন মহাসংকট বিরাজ করছে। আমি কোট আনকোট করে আমি জিএম কাদের সাহেবের কথা বললাম। তিনি বিরোধী দলে আছেন এবং তিনি 11টি আসনে বিরোধী দলে আছেন। নির্বাচনে নির্বাচিত হবার পর তিনি বলেছেন নিয়ন্ত্রিত নির্বাচন ছিল এবং সেই নির্বাচনের ক্ষেত্রে নানা রকম তিনি প্রশ্ন তৈরি করেছেন। এখন তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে তিনি আপনাদের অংশীদারিত্ব হিসেবে কিন্তু জনগণ মনে করে থাকে, কিন্তু এখন বলছেন আওয়ামী লীগ জনগণের ঘাড়ে চেপে বসেছে। তার মন্তব্যকে আপনি কীভাবে দেখবেন? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং এটিএন বাংলার সকল দর্শককে শুভেচ্ছা। জনাব জিএম কাদের একটি রাজনৈতিক দলের প্রধান, জাতীয় পার্টির প্রধান, এবং তিনি বর্তমান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে তিনি আছেন। সরকারের সমালোচনা করাটা আমি মনে করি যে বিরোধী দল হিসাবেও তার একটি রাজনৈতিক কার্যক্রমের স্বাভাবিক অংশ। এখানে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো আসলে সত্যিকার অর্থে আমি মনে করি যে শুধু সমালোচনার খাতিরে সমালোচনা করার মতোই কথাই তিনি বলেছেন। কারণ এই যে নির্বাচনটি হয়ে গেল, 7ই জানুয়ারির নির্বাচন, অবাধ, সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছেন। ওনারা অনেক আসনে প্রার্থী দিয়েছিলেন, 11টি আসনে ওনারা বিজয়ী হয়েছেন। তারপরে ওনারা সংসদে এসেছেন, বেশ আসনে ওনাদের প্রার্থী পরাজিত হয়েছে। ঠিক আছে, সুতরাং নির্বাচনের বিষয়ে ওনার যদি কোনো প্রশ্ন থাকতো সেটি কিন্তু তিনি নির্বাচনের সময় বা নির্বাচনের অব্যবহতি পরেই বলতে পারতেন। কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে নির্বাচনের আগে এবং পরে জাতীয় পার্টির ভিতরে বাইরে কিন্তু অনেকগুলো সংকট গেছে। বিশেষ করে বেগম রওশনের সাথে ওনার যে টানাপোড়েন এবং জাতীয় পার্টির মধ্যে একটি দ্বিধা বিভক্তি, এই সকল বিষয়গুলো কিন্তু ওনাকেও বিভিন্নভাবে আমি মনে করি যে বিব্রত এবং চাপে রেখেছে দলের ভিতরে। সুতরাং দলের নেতাকর্মীদের কাছে ওনার আমি বলবো যে ওনার যে নেতৃত্ব সেটিকে আরও সুপ্রতিষ্ঠিত করা এবং জাতীয় পার্টির যেহেতু বিভিন্ন ফ্যাকশন এখন ভাগ হয়ে গেছে, তাদের মাঝে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার একটি প্রয়াস হিসাবে আমি মনে করি যে উনি এই কথাগুলো বলে থাকেন। এবং আমরা দেখেছি যে অনেক সময় কিন্তু তিনি মানে স্ববিরোধী কথা বলে থাকেন। এটি আমরা এর আগেও দেখেছি। আমরা এবার উনি যে অধিবেশনটি আমাদের শেষ হয়ে গেল, সেই অধিবেশনে উনি যে সমাপনী ভাষণ দিয়েছেন, সে ভাষণে কিন্তু উনি সরকারের কিছু বিষয়ের সমালোচনা করেছেন এবং একই সাথে তিনি সরকারের আবার বেশ কিছু সফলতার প্রশংসাও করেছেন। সুতরাং আমরা দেখেছি যে সংসদে উনি যেভাবে বক্তব্য দেন, আবার পাবলিক মিটিংয়ে গেলে বক্তব্যটা কিন্তু অনেক সময় অন্যরকমভাবে দেন। তো আমি মনে করি যে এটি আসলে ওনার দলের ভিতরে যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বগুলোকে আসলে মানে নিরসন করে ওনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার একটি প্রয়াস হিসাবেই উনি বিভিন্ন সময় এরকম বক্তব্য দিয়ে থাকেন। এই বক্তব্যগুলো আমি মনে করি যে এগুলো সত্যের কাছাকাছি নয়
এবং এটি সম্পূর্ণভাবেই ওনার একটি মানে কি বলবো যে দলীয় বিভেদকে ঢেকে রাখার জন্য এই বক্তব্যগুলো দেওয়া হয়। কিন্তু তিনি কিন্তু নির্বাচনের পরবর্তী সময় যেটা বলেছেন যে একটা বিশেষ চাপে পড়ে কিন্তু তিনি নির্বাচনে করেছেন, কিন্তু যদিও ওবায়দুল কাদের সাহেব আপনাদের নেতা তিনি বলেছিলেন যে কাদের চাপে তিনি কিন্তু সেটা খোলাসা করেননি। আপনাদের কি সে বিষয়ে কোনো বিশ্লেষণ আছে যে তিনি কাদের চাপে কিসের চাপে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে দাবি করছিলেন? আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মাননীয় মন্ত্রী তিনি কিন্তু বিষয়টি খোলাসা করেছেন যে কাদের চাপে তিনি করেছেন। আজকে আমি তো বললাম যে উনি নির্বাচনে যখন আসলেন এবং নির্বাচনের সময় উনি বিভিন্ন মানে সিটে যে মনোনয়ন দিলেন, মনোনয়ন প্রত্যাশীদের ইন্টারভিউ নিলেন এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং নির্বাচনের দিন, নির্বাচনের পরে, তারপরেও ওনার যে বক্তব্য বা সংসদে আসা সেই সময়ে কিন্তু উনি এরকম কোনো কথা বলেননি। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে যেহেতু নির্বাচনের সময়, যেটা আমি একটু আগেও বললাম, যে জাতীয় পার্টির মনোনয়ন প্রদানকে কেন্দ্র করে বেগম রওশন এরশাদ এবং ওনার মধ্যে একটি তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়, যে দ্বন্দ্বটি এখনও আছে এবং আমরা দেখেছি জাতীয় পার্টির একটি অংশ বেগম রওশন এরশাদের সাথে কিন্তু এখন রাজনীতিটি করছেন তার নেতৃত্বে এবং বিভিন্ন সময় তারা জিএম কাদের সাহেবকে এবং তার দলের অংশটিকে তারা কিন্তু বিভিন্নভাবে অভিযুক্ত করেছে। এই সকল বিষয়গুলো যখন প্রকটভাবে সামনে চলে আসলো তখনই কিন্তু আমরা দেখলাম যে জনাব জিএম কাদের এরকম বিভিন্ন আমি বলবো যে অসংলগ্ন রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করলেন এবং সেই ধারাবাহিকতা আমি মনে করি এখনও এটি উনি দিচ্ছেন। জি, রুমিন ফারহান, নিশ্চয়ই আপনি শুনছিলেন যে বক্তব্যগুলো এবং 7 জানুয়ারির নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ হয়েছে এবং সেখানে জিএম কাদের সাহেবের বক্তব্যকে তিনি বললেন যে তাদের রাজনৈতিক যে দ্বন্দ্ব সেটি ঢেকে রাখবার জন্য চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণে তিনি এই ধরনের কথা বলছেন বলে অভিযোগ করেছেন। তবে আরেকটা কথা বলেছেন যে সংসদে এক ধরনের কথা বলে কিন্তু পাবলিকলি গিয়ে কিন্তু জিএম কাদের সাহেব হয়তো একটু বিপ্লবী বা একটু জনগণের আস্থা অর্জনের জন্য, পার্টির বিভেদ ভুলিয়ে রাখবার জন্য কথা বলে থাকে। আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এই যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন আপনাদের উদ্দেশ্যে যে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে পরাজিত বিএনপি এখন মানসিক ট্রমায় ভুগছে, সেই কারণে আবল তাবল বলছেন, এবং কি আবল তাবল বলছেন এবং ওবায়দুল কাদের সাহেব যে অভিযুক্তি করেছেন সেটা নিয়ে আপনার বিশ্লেষণ কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটি যদি জনাব ওবায়দুল কাদের সাহেবকে করা হতো যে কোনটা আবল তাবল আমরা বলছি, তাহলে বোধহয় আরও বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হতো। এখন উনি আমাদের কোন কথাকে আবল তাবল বলছেন আমি জানি না, তবে হ্যাঁ, ট্রমার কথা যেটা উনি বলেছেন সেটা সত্য। তবে নির্বাচনে না এসে বা জনগণ থেকে দূরে গিয়ে ট্রমা বিষয়টি সেটা না। ট্রমা হয়েছে বিকজ গত 17 বছরে তারা যেই সিস্টেম্যাটিকভাবে আমাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে, যেভাবে আমাদের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে ঘরছাড়া করেছে, যেভাবে তাদেরকে ব্যবসা বাণিজ্য নষ্ট করে এলাকা ছাড়া করেছে, যেভাবে এক একজন নেতার বিরুদ্ধে, এক একজন কর্মীর বিরুদ্ধে কয়েকশো করে মামলা দিয়েছে, যেভাবে আমাদের চেয়ারপারসনকে একেবারে মিথ্যা মামলায় এই বয়সে 2-3 বারের সাবেক প্রধানমন্ত্রী তাকে কারাগারে নিয়েছে, কারাগার থেকে এখন গৃহবন্দী করেছে, যেইভাবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরতেও দেয় না, ওনার বক্তব্য প্রচার করতে দেয় না। অর্থাৎ একটি দলকে ধ্বংস করবার জন্য যা যা করা দরকার গত 17 বছরে আওয়ামী লীগ সবগুলো করেছে। সুতরাং কিছুটা ট্রমা তো আমাদের নেতাকর্মীদের থাকতেই পারে। এবং শুধু তো এইটুকু না, অনেক খবরই আসছে যেগুলো মূলধারার গণমাধ্যমে আমরা পাই না। দেখা যায় বিদেশ থেকে আমাদের সেই খবরগুলো শুনতে হয়, বিদেশের কোনো অনলাইন পোর্টাল, ফর এক্সাম্পল নেত্র নিউজ বা বাংলা আউটলুক, তাদের কাছ থেকে আমাদের জানতে হয়। বাংলা আউটলুকে একটা সিরিজ রিপোর্ট এসেছিল, সেখানে স্পষ্ট বলেছে যে আমাদের যুব দল, ছাত্র দলের নেতাকর্মী তাদের ইন্টারভিউ নিয়েছে যে ধরেন 2 মাসের জন্য তারা গুম হয়ে গেছে, কি অবস্থায় ছিল, কোথায় ছিল, কি করা হয়েছে তাদের সাথে, কিভাবে বাহিনীগুলো তাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে মাসের পর মাস, চোখ বেঁধে রেখে, হাত বেঁধে রেখে, নখ তুলে ফেলে। তারা কেউ কেউ বাইরে গেছে, কাউকে কাউকে কোর্টে চালান দিয়ে জেলে নিয়েছে, এক একজনের অবস্থা এক এক রকম। এখন কোথায় আছেন যাদের কথা বলছিলেন যে যারা এর মধ্যে তো যেই 3 জন ইন্টারভিউ দিয়েছেন তারা বাইরে। বাইরে বলতে দেশের বাইরে? দেশের বাইরে না, দেশেই আছে, মানে জেল থেকে বাইরে। জেল থেকে বাইরে, হ্যাঁ। আমাদের এখন বাইরে বলতে জেলে আর জেলের বাইরে। আর অসংখ্য নেতাকর্মী জেলের ভিতরেও আছে। সুতরাং এক ধরনের ট্রমাটাইজড অবস্থাতে তৈরি হয়েছে। আর গত 7 জানুয়ারি যে নির্বাচনের কথা হচ্ছিল, সেটিকে আসলে নির্বাচন যদি কেউ বলতে চায় সেটা তার ইচ্ছা, বলতে পারে। আওয়ামী লীগ নির্বাচন বলছে, আমি এটাকে নির্বাচন বলতে পারি না। কারণ নির্বাচনের কিছু আন্তর্জাতিক মানদণ্ড আছে। আপনাকে
আপনার সামনে অপশন থাকতে হবে বেছে নেয়ার। মানে এখন আপনি 4টা লাল রং নিয়ে যদি বেছে নিতে বলেন, সেটা হলো না। আপনাকে লাল, নীল, হলুদ, সবুজ, ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন আদর্শ আপনাকে সামনে দিতে হবে। সেখান থেকে মানে যারা ভোটার আছেন তারা বেছে নেবেন। 2 হচ্ছে নির্বাচনটি এমন হতে হবে যেখানে প্রার্থী, ভোটার, সমর্থক সকলেই একেবারে নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে। এই যে আওয়ামী লীগের আমি বনাম এ বনাম, মানে সকলেই আওয়ামী লীগের আমি, ডামি, স্বামী ইত্যাদি নামে এখন ডাকা হয়। যাই হোক, এখন আওয়ামী লীগের বনাম আওয়ামী লীগের যে নির্বাচনটি গত 7 জানুয়ারি হলো, সেখানে ভোটাররা কিন্তু এই নির্বাচনকে গ্রহণ করেনি। আমরা দেখেছি 18% বলার পরে সিইসি বলেছেন আমি ঘুমিয়েছিলাম। নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার দুপুর 3টার সময় বা 2টার সময় কি করে ঘুমায় আমি জানি না, বাট উনি নিজেই বলেছেন আমি ঘুমিয়েছিলাম। আমি আরেকটা প্রসঙ্গে একটু আসি। আপনি বলছেন ট্রমার মধ্যে পড়েছে বিএনপি, তো সেই ট্রমার চিকিৎসা কি করছেন আপনারা? সার্টেনলি। ডাক্তার দেখাচ্ছেন? ডাক্তার তো হচ্ছেন আমাদের দেশের মানুষ, ডাক্তার হচ্ছেন আমরা যারা সহকর্মীরা আছি, আমরাই আমাদের ডাক্তার। সুতরাং আমরা খুবই ধারাবাহিক নিজেদের চিকিৎসা নিজেরাই করছেন। বিএনপি তো একটা পরিবারের মতো, তাই না? ইটস আ ফ্যামিলি। চিকিৎসার কথা বলছি। ইটস আ ফ্যামিলি, ইটস আ ফ্যামিলি, উই সাপোর্ট ইচ আদার। ওবায়দুল কাদের সাহেব যেটা দাবি করেছেন যে ট্রমায় ভুগছেন, সেটাই আপনি স্বীকার করে নিচ্ছেন? ট্রমা না, ওনারা ট্রমার মতন পরিবেশ তৈরি করেছেন, আমি সেটাই ব্যাখ্যা করছিলাম। সুতরাং কোনো নেতাকর্মী যদি কিছুটা ট্রমার মধ্যে যান, তাকে দোষ দেওয়া যায় না। ফর এক্সাম্পল, ছাত্র দলের যেই ছেলেটা আমান আজকে ছিলেন আমাদের কর্মী সভায়, যার 4টা নখ তুলে ফেলা হয়েছে, তাকে ট্রমায় ভোগার কথা না? আপনার কি মনে হয়? আপনার 4টা নখ তুলে ফেললে আপনি ট্রমায় ভুগতেন না? আমার 4টা নখ তুলে ফেললে আমি ট্রমায় ভুগতাম না? ভোগার তো কথা। একটা রাষ্ট্রীয় বাহিনী যার কাজ হচ্ছে পাবলিক সার্ভেন্ট হিসেবে দেশের মানুষের নিরাপত্তা দেয়া, তারা যখন বেআইনিভাবে, কারণ 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে প্রডিউস করতে হবে, আপনি হেফাজতে ন্যূনতম কোনো নির্যাতন করতে পারবেন না, মানসিক নির্যাতন হেফাজতে করা যাবে না। হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন 2013 খুব পরিষ্কারভাবে বলছে। এই সকল কিছুকে দুপায়ে ঠেলে আপনি যখন দিনের পর দিন, মাসের পর মাস একটা দলের কর্মীকে চোখ বেঁধে রাখেন, হাত বেঁধে রাখেন, বেধড়ক মারধর করেন, নখ তুলে ফেলেন, ভয় দেখান এবং স্পষ্ট বলেন যে আয়নাঘরের কথা আপনারা শুনেছেন, এটাই সেই আয়নাঘর, একটু তো ট্রমা হতেই পারে না? হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনারা যেগুলি বলছেন এর সত্যতা কতখানি? যে যাদেরকে বলা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে, হাজতে রাখা হচ্ছে, যদি তিনি কোনো কারণে কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকেন, কোনো অন্যায় করে থাকেন, তাহলে সেখানে দেশের প্রচলিত আইন কি করবে? বাংলাদেশে না ক্রিমিনাল কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আর পেনাল কোড বলে দুটো বই আছে, হ্যাঁ, ওটা একটু খুলে দেখলেই দেখবেন ওখানে কোথাও নখ তুলে ফেলা যায় এটা বলা নাই। সেটাই বা কতখানি সত্য সেটা তো মনে করেন জাস্টিফাই করতে হবে। আপনারা আদালতে যান, সে নখটা নিয়ে আপনারা আইনের কাছে যান, নখটা আমাকে হাতে জমা দেবে না। আপনি বাংলাদেশে থাকেন, আল্লাহ আপনার কথা শুনলে আমার মনে হয় আপনি বাংলাদেশে থাকেন না। আমি এবং আমার পরিবার সব আমরা বাংলাদেশে থাকি। মনেই হয় না আপনার কথা শুনলে। এখন সেই যেটা আপনি নখ তুলে ফেলার কথা বললেন, তো আপনারা আদালতে যান, বলেন আমার নখ তুলে ফেলেছে। আচ্ছা জানান, আপনি তো বাংলাদেশে থাকেন, বলতে ভালো লাগলো। সেগুলি কি মনে হয় কি আমরা জমিয়ে আদালতের সামনে দেব না? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি আমার কর্মীদের বলবো নখগুলো তুলে জমিয়ে রেখো, আদালতে দেব আমরা। নিজের নখ কি তুলেছে নাকি? না। আচ্ছা, তো জমাবে কিভাবে? আপনার কথা আমি কি বলবো বল? আপনি বলে আদালতে গেল না কেন নখ নিয়ে? তো না জমালে নখ নেবে কি করে আদালতে? আপনি বলেন অন্যজন। জাতিসংঘ, আপনাকে বলি, জাতিসংঘ যখন 28 অক্টোবর একটা গোলমাল হলো বাংলাদেশে, একটা শান্তিপূর্ণ সমাবেশের উপর, জানেন তো যে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিয়ে ঝাঁপিয়ে পড়লো, পুলিশ হত্যার শিকার হলো, একজন পুলিশ হত্যার শিকার হলো, পুলিশের গাড়িতে আগুন দেয়া হলো, হাসপাতালে পর্যন্ত আগুন গেল, এবং যেটাকে আওয়ামী লীগ বললো এটা ফিলিস্তিনি কায়দায়, ফিলিস্তিনিদের যেভাবে ইসরায়েল হামলা করছে সেরকম হামলা, সবগুলোর ব্যাখ্যা আমি দেব। তো সেইটার পরপরই জাতিসংঘ বলেছিল যে আপনি বলছেন একটা পুলিশ হত্যা হয়েছে, গাড়িতে আগুন দিয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে, আপনি বলছিলেন যে এই ঘটনাগুলির কথা বলছেন, আপনি পুলিশ হত্যার কথা বললেন, পুলিশ হত্যার কথা বলছেন। জি জি জি, আমি ওটাই বলছি। বাকিগুলি আপনি বলছেন। জাতিসংঘ বলল কি জানেন, কি আশ্চর্য বলেন তো, জাতিসংঘ বিএনপি করে, কি বিশ্রী ব্যাপার। তারা বলল এই ঘটনাগুলোর সঙ্গে তারা মানে দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকারি দল যুক্ত। খুব অদ্ভুত না? আমি জানি না, সেই ডকুমেন্টস আমার কাছে নাই। সেই ডকুমেন্টস আপনার কাছে নাই? আপনি গণমাধ্যম পড়েন তো বাংলাদেশে নাকি? নিউ ইয়র্ক টাইমস আর ওয়াশিংটন পোস্ট ছাড়া পড়েন না? মিস্টার জয়, আমার কোনো প্রশ্ন করবার স্পেস নাই। সব প্রশ্ন কিন্তু আপনার সমালোচকই করলেন এবং অনেক অভিযোগ উত্থাপিত করলেন। আপনার বিশ্লেষণ কি?
জি, প্রথম বিষয় হলো যে জাতিসংঘ এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি, ঠিক আছে? ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস যদি কোনো রিপোর্ট ছাপে সেটা কিন্তু জাতিসংঘের বক্তব্য না। জাতিসংঘ যদি এরকম কোনো স্টেটমেন্ট দিত যে সরকার এরকম ঘটনার সাথে জড়িত, এটি কোনো সময় জাতিসংঘ দিতে পারে না। জাতিসংঘ তার ইতিহাসে কোনো দিন কোনো জায়গায় এরকম স্টেটমেন্ট সরাসরি দেয় না, ঠিক আছে? এবং 28 অক্টোবরের যে ঘটনা, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসায় হামলা এবং অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া, পুলিশ হাসপাতালে আগুন দেওয়া, এই ঘটনাগুলো মিডিয়াতে এসেছে তো, এবং এদের সাথে কারা জড়িত এটি কিন্তু মিডিয়ার মাধ্যমে এসেছে, সবাই জানে, ঠিক আছে? বিএনপির যে রাজনৈতিক চরিত্র, আপনি দেখুন, আপনি 2014 সালের ইলেকশনের কথা বলেন, 2014 সালের ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করলো না, এবং তারা গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ নাই করতে পারে, এটা তাদের রাইট, কিন্তু অংশগ্রহণ না করে তারা কিন্তু আগুন সন্ত্রাস করে পোলিং অফিসারকে পুড়িয়ে মারলো, প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে মারলো, ঠিক আছে? এটা কিন্তু বিএনপি করলো। এবং আপনি দেখেন তারপরে 2015 সালে তারা তথাকথিত অবরোধ, যে অবরোধ এখনো তারা তুলে নেয় নাই, সেই অবরোধের মাধ্যমে তারা সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস কায়েম করলো, হাজার হাজার যানবাহনকে পুড়িয়ে দিল, তারা হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিল, কত শত মানুষ নিহত হলো। এই আলোচনা তো আমরা বহুবার, না আমি বলছি এই জন্য যেটি স্পেসিফিকলি উল্লেখ করলেন, উনি যে নখ তুলে ফেলা, আমি আসছি চোখ বেঁধে রাখা, মামলার কথা বলছি, আমি সে জায়গায় আসছি। আমি বলছি যে যেহেতু বিএনপির এই আগুন সন্ত্রাসের চরিত্রটা আছে, সেটি বলছি। এবং তারপরে কি হলো, তারা নিজেরাই কিন্তু অবরোধ তুলে নিলেন, তারা নিজেরা অবরোধ তুলে রাজনৈতিকভাবে তারা পরাজিত হয়ে হাইবারনেশনে চলে গেলেন। আজকে এখানে এই যে মানে টর্চারের কথা বলা হচ্ছে, এটি তো অবশ্যই প্রমাণ সাপেক্ষ বিষয়। ওনারা বলতে পারেন টর্চার হচ্ছে, ঠিক আছে, ওনারা বলতে পারেন টর্চার হচ্ছে, ওনাদের উপরে নির্যাতন হচ্ছে, আদালতেই তো যেতে হবে। আজকে যেমন দেখুন, এখানে ওনারা বললেন যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নাকি অন্যায়ভাবে সরকার নির্যাতন করছে। বেগম খালেদা জিয়াকে কে দণ্ড দিয়েছে? আদালত দণ্ড দিয়েছে। কোনো সামরিক কোর্ট দণ্ড দিয়েছে? যেটি জেনারেল জিয়ার সময় সামরিক আদালত দণ্ড দিত রাজনৈতিক নেতৃবৃন্দকে, মার্শাল ল কোর্ট চলতো, এখন কি মার্শাল ল কোর্ট হয়েছে সেটি? আজকে তারেক রহমানকে কে দণ্ড দিয়েছে? আদালত দণ্ড দিয়েছে। এখন ওনারা তো বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশের আদালতকেই তো মানতে হবে, ওনারা তো জাতিসংঘে বা মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত যেয়ে মানতে পারবেন না। ওনাদের যদি আদালতের কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সেটা তো বাংলাদেশের আদালতের মধ্যে দিয়ে যেতে হবে। এখন ওনাদের বিপক্ষে যখন যাবে, তখন সেই আদালত আওয়ামী লীগ হয়ে গেছে, পুলিশ আওয়ামী লীগ হয়ে গেছে, সবকিছু আওয়ামী লীগ হয়ে গেছে। আজকে এখানে দেখুন, এই যে নির্বাচনের কথাটি বলা হলো, বলছেন যে না, নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়নি। আমি প্রশ্ন রাখতে চাই যে আপনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখান যে একটি নির্বাচনে বিএনপি পরাজিত হওয়ার পরে বলেছে নির্বাচন ফেয়ার হয়েছে। ওনারা একটা উদাহরণ দিতে পারবেন না, নট এ সিঙ্গেল ওয়ান। 91-এ ওনারা জয়লাভ করলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। 15 ফেব্রুয়ারি নির্বাচন করে ওনারা পদত্যাগে বাধ্য হলেন। 96-এর নির্বাচনে কিন্তু ওনারা হেরে গেলেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। ওনারা কি বললেন? নির্বাচন ফেয়ার হয় না। বেগম খালেদা জিয়া বললেন যে আমি পার্লামেন্টে যাব না। পরে বিদেশিদের চাপে, ওনারা তো আবার বিদেশিদের চাপে ভালো কাজ করেন, ফাংশন করেন, আসলেন। 2001 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে আওয়ামী লীগকে সহ সকলকে হ্যারাস করেছিল, এটা সবাই জানে, মিডিয়াতে এসেছে। তারপরে আওয়ামী লীগ নির্বাচনে গেছে, আওয়ামী লীগ নির্বাচনে হেরে গেছে, বিএনপি নির্বাচনে জিতেছে, ইলেকশন নাকি ফেয়ার হয়েছে। 2008 সালের নির্বাচন, যেটা এক সময় মানে ওনাদের ওই যে বললাম বিদেশিদের দ্বারা ওনারা বেশি ফাংশন করেন, সেই বিদেশিরা বলেছেন যে সব থেকে ফেয়ার একটি ইলেকশন নাকি 2008 সালে হয়েছিল। আপনি দেখুন, অদ্যাবধি পর্যন্ত বিএনপিকে জিজ্ঞেস করবেন, বিএনপি বলবে যে না, 2008 সালের নির্বাচনে মেকানিজম করে হারানো হয়েছে। আমি এই কারণে বলছি যে নির্বাচনে ওনারা জিততে পারেন না, সেই নির্বাচনই হলো ফেয়ার হয় না। সুতরাং এইভাবে তো আপনি মানে ওনাদের জেতার গ্যারান্টি হবে এরকম নির্বাচন দিয়ে তো আন্তর্জাতিক মানদণ্ড করা যাবে না। শেষ প্রশ্ন করে বিরতিতে যাব, সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যদি সুযোগ থাকে। সেটি হচ্ছে যে 28 অক্টোবরে যে প্রশ্নটি বারবার আসে, এবং সে 28 অক্টোবরে নানা রটনা সবকিছু মিলিয়ে আমরা দেখেছি, কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে যে 28 অক্টোবর ঘটনার পর বিএনপির নেতৃস্থানীয় যারা, তারা প্রত্যেকে গ্রেফতার হয়ে গেল, তাদের অফিসের তালা পড়ে গেল। তাহলে যে নির্বাচনে আসবার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হলো, যদি তারা জেলেই চলে যায় তাদের নেতারা, তাহলে তারা সেই নির্বাচন কিভাবে করতো? না, জেলে গেলে আজকে 28 অক্টোবরের ঘটনা, তার আগে আপনি দেখেন, তার আগের সিকোয়েন্সটা দেখেন, 1.5-2 বছর বিএনপি কিন্তু নির্বিঘ্নে সভা সমাবেশ সবকিছু করেছে তারা, ঠিক আছে। 28 অক্টোবরের মতো আগুন সন্ত্রাস যতক্ষণ পর্যন্ত তারা ঘটায় নাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেই ব্যবস্থা নেয় নাই। যখন এই ঘটনাটি ঘটিয়েছে, তখন জানমালের নিরাপত্তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা নেবেই। আরেকটি দেখেন, আরেকটি ছোট্ট বিষয় বলতে চাই, ভুলে যাবো তো। আজকে যে অনেক কিছু বলা হলো, কোর্ট, আমি তো আইনজ্ঞ না, ঠিক আছে, ক্রিমিনাল প্রসিডিওর, অমক তমক আইন, অনেক কিছু বলা হলো। এই আইন কিন্তু আবার 2001 সালে
হয়েছিল না। যখন অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করা হয়, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে টর্চার করা হয়, শত শত নেতাকর্মীকে মেরে ফেলা হয়, তখন কিন্তু ওনাদের কোনো আইন প্রয়োগ করা হয় না। এমনকি তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে এই যে অপারেশন ক্লিন হার্ট করা হয়েছিল, বেগম খালেদা জিয়া কিন্তু সরাসরি দায় মুক্তি দিয়েছিলেন। তখন ক্রিমিনাল কোড অফ প্রসিডিওর কোথায় ছিল? তখন আইন কোথায় ছিল? তখন সংবিধান কোথায় ছিল? তখন মানবাধিকার ছিল। সরাসরি যেমন মির্জা ফখরুল সাহেবকে গ্রেপ্তার করা হলো, নেওয়া হলো, আরো নেতৃস্থানীয় ব্যক্তির, তো তারা যারা নেতৃত্ব দিবে, যারা ভোটের মাঠে থাকবে, তারা জেলে থাকলে কিভাবে নির্বাচন করবে? সেই প্রশ্নটা কিভাবে দেখছেন? আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ জেলে থেকে কি নির্বাচন করেন নাই? আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ অনেক সময় জেলে থেকে নির্বাচন করেছেন। ওনারা কি দণ্ডিত হয়েছিলেন? ওনারা কি নির্বাচন করতে পারতেন না? ওনারা নির্বাচনে অংশগ্রহণ করলে অবশ্যই নির্বাচনে জেলে বসে নির্বাচনে অংশগ্রহণ কেন করা যাবে না? এটা তো অনেক হাজার হাজার ইতিহাস আছে। নিশ্চয়ই আমরা মিস্টার জয়ের কাছ থেকে শুনছিলাম, এবং একই সাথে তিনি কিন্তু অনেক কথা বলেছিলেন, যে অপারেশন ক্লিন হার্টের কথা বলেছেন, এবং 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছেন। পরবর্তীতে যে সময় বিএনপি কোনো নির্বাচনকেই কিন্তু মেনে নেয়নি যে নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে। তো আপনি এই বিশ্লেষণে কিভাবে দেখবেন যে মিস্টার জয় যেভাবে? তার আগে আমি একটা বিষয় একটু বলি। আমার আগের সেগমেন্টে আমি হামলাকারীদের কথা বলেছিলাম, ক্ষমতাসীন দলের সমর্থক জাতিসংঘের। আপনারা দুজনেই আপত্তি করেছেন যে এরকম কিছু খবর আপনারা পাননি। আমি 31শে অক্টোবর 2023-এর রিপোর্ট বলছি, সমকালে এসছে, মানব জমিন এসছে, মানব জমিনটা আমি বলছি। হেডলাইন হচ্ছে মুখোশধারী হামলাকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক। বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বলেছে, ধারণা করা হচ্ছে 28 অক্টোবর সহিংসতাকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক। মঙ্গলবার কার্যালয়ের ওয়েবসাইটে এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন আমরা সকল রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। তো সুতরাং জাতিসংঘ অভিযুক্ত কাদেরকে করেছে? বাংলায় পড়লাম তো ভাই। না, আপনি তো মানব জমিনের একটা রিপোর্ট পড়লেন বা সমকালের রিপোর্ট পড়লেন, সরকারি দলের সেখানে সমর্থকরা, সেখানে দুটো অংশে বিভক্ত আছে। একটা অংশে বিভক্ত হচ্ছে গিয়ে একটা পত্রিকার নিজস্ব বক্তব্য, আর একটা জাতিসংঘ এই ধরনের সংঘর্ষ। না, এই পরে আমি আসলে আপনার কথা তো ভুলে গেলাম। বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বলেছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বলেছে, ধারণা করা হচ্ছে 28শে অক্টোবর সহিংসতাকারীরা ক্ষমতাসীন দলের। এটা কথা ধারণা করা হচ্ছে কি, এটা জাতিসংঘ বলেছে? আমি তো তাই বুঝি। আমি তো থেমে আবার পড়বো না, ঠিক আছে, না পড়ি আবার। আচ্ছা, আবার পড়ি। না না না, এটা পড়ি। আপনি যখন বুঝতে পারছেন না, আমার বক্তব্য তো আমি বলবো, আপনি বলেন। পরবর্তীতে আসেন। না, আপনি না বুঝলে আবার বলি। না, আমি বলতে চাচ্ছি যে জাতিসংঘ কি সরাসরি সরকারকে দায়ী করেছে কিনা? আমি তা বললাম, আমি তা বুঝলাম। সহিংসতাকে তারা বলছেন যে সহিংসতার কথা বলেছে। আমি তো বাংলা। আচ্ছা, আবার পড়ি। বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বলেছে। আবার পড়বো? না, ঠিক আছে, বলেন। জি, 28শে অক্টোবর ধারণা করা হচ্ছে 28শে অক্টোবর সহিংসতাকারীরা ক্ষমতাসীন দলের সমর্থক। আবার বলবো? ঠিক আছে, বলেন, পরবর্তী আলোচনা আসেন। মানে এইটুকু 4 লাইন বোঝাতে বাংলায় যদি এত সময় লাগে, তাহলে আর পরে কোনটা যাব বলেন? আপনি কি বিষয় আলাপ করবো? যে উনি যে প্রশ্নগুলি উত্থাপন করেছেন, অপারেশন ক্লিন হার্টের কথা বলেছেন। আচ্ছা, অপারেশন ক্লিন হার্ট খুব খারাপ হয়েছে, দায় মুক্তির কথা বলেছেন। কোনটা বলবো বলেন? বলেন, অপারেশন ক্লিন হার্টই বলেন, দায় মুক্তির কথা বলেছে বলেন। খুব খারাপ হয়েছে। বন্ধ করেছে? 15 বছর তো ক্ষমতায় আছে। বন্ধ করেছে? আপনি বলেন। আমি জানি না বন্ধ করেছে কিনা। বন্ধ করেছে? করে নাই। করে তো নাই। স্যাংশন দেওয়ার আগ পর্যন্ত 600 জনকে গুম করছে, 2700 জন বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। বিচার বহির্ভূত হত্যা মানে ওই যে অপারেশন ক্লিন হার্টের মতো। 2700। আচ্ছা, কোথা থেকে আসলো 2700? হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র, মানবাধিকার সংস্থা যেগুলো আছে সবগুলো রিপোর্ট, এবং স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট। মোটামুটি 2600 থেকে 2700-এর মধ্যে। সিনহা রাশেদ হত্যা আপনার নিশ্চয়ই মনে আছে। তারপরে কিছুটা কমেছিল বিচার বহির্ভূত হত্যা, এবং স্যাংশনের পরে যেটা মার্কিন যে প্রতিনিধি দল এবার আসলেন, ডোনাল্ড লু, তিনিও স্বীকার করলেন যে স্যাংশনের পরে
কিছুটা রাশ টানা হয়েছে বিচার বহির্ভূত হত্যায়। অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীগুলো সরাসরি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত। সুইস রেডিও একবার প্রকাশ করেছিল দুজন র্যাব কর্মকর্তার কনভারসেশন, ঠিক দুজন না, একজনের কনভারসেশন তার টিমের সাথে, এবং সেই কনভারসেশনে খুব স্পষ্ট শোনা যাচ্ছিল কিভাবে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে, কিভাবে টার্গেটকে, মানে অর্থাৎ যাকে তারা বিচার বহির্ভূতভাবে হত্যা করতে চায় তার দিকে কিভাবে যেতে হবে, কি করতে হবে, কোনটার পর কোনটা অ্যাকশন প্ল্যান খুব ডিটেইলে বলছিল। একই ধরনের একটা সুইস রেডিও তো সকলে শোনার ইয়ে হয় না, বাট একরামুলের একটা অডিও আমাদের সকলের মোবাইলে ছিল, এবং সেখানে আমরা দেখছিলাম একরামুলের পরিবার কিভাবে চিৎকার করে বলছে, আব্বা তুমি কান্না করতেছো যে। আপনি কি জানেন একরামুলের হত্যার একটা মামলা পর্যন্ত এখনো কোথাও হয় নাই, কোনো থানা মামলা নেয় নাই, আদালত মামলা নেয় নাই। আদালতের কথা হচ্ছিল তো, আমি সেখানে আবার আসবো। আদালত কোনো মামলা নেয় নাই, এবং একরামুলের ওয়াইফ শেষমেশ প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছে আমি ভয় পাচ্ছি। একরামুল কিন্তু দলীয়ভাবে যদি বলেন সে কিন্তু সরকারি দলের ছিল, এটাও আমি বলছি এ কারণেই যে একটা মাফিয়া স্টেটে যেটা হয়, মাফিয়া স্টেটে অনেকগুলো ভাগ থাকে, এবং একটা গ্রুপের সাথে একটা গ্রুপের, একটা দলের সাথে একটা গোষ্ঠীর সাথে একটার দ্বন্দ্ব চলতেই থাকে। বাংলাদেশে দুটো বিরাট মাফিয়া বিজনেস গ্রুপের কথা আমি জানি, একটার সঙ্গে আরেকটার গোলমাল, একটার সঙ্গে আরেকটার গোলমাল। আমি সেটা বলবো না এখানে, এটা আপনিও জানেন, সবাই জানে। সুতরাং এই যে গোষ্ঠীর সঙ্গে না, ভয় পাচ্ছি না, তাহলে আমার মনে হচ্ছে এটা মানে আননেসেসারি ইনফরমেশন। আমি যতটুকু দিয়েছি ততটুকু, এর বেশি যদি মানুষ জানতে চায় তারা খোঁজ নিয়ে দেখবে। আমি এখানে বিজনেস গ্রুপের দ্বন্দ্ব নিয়ে কথা বলতে আসি না, আমি এখানে পলিটিক্স নিয়ে কথা বলতে আসছি। সুতরাং বড়, আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে গিলগামেশ প্রবলেম যেটা, যে বড় বড় দুটো গোষ্ঠীর প্রবলেম থাকতেই পারে, একটা মাফিয়া স্টেটের প্রবলেম তৈরি হয়। একরামুল হয়তো যেই গোষ্ঠীর, সেই গোষ্ঠী বা যেই বড় নেতার সমর্থক কর্মী যেটাই বলেন, তার তার যে রাইভাল গ্রুপ আছে তার সাথে তার ঝামেলা থাকতেই পারে। সুতরাং আপনি যখন স্টেট মেশিনারিকে ইউজ করবেন, আপনি একদিকে বলছেন অপারেশন ক্লিন হার্টের কথা, একদিকে আপনি নিন্দা জানাচ্ছেন, অন্যদিকে আপনি ধরে ধরে বিরোধী দলের কর্মীদেরকে এইভাবে। অপারেশন ক্লিন হার্টটাকে আসলে কি ছিল সেটি নিয়ে বিশ্লেষণ কি? সেটি নিয়ে বিশ্লেষণে তো জয় ভাই আছেন এবং তিনি নিন্দা জানিয়েছেন, আমিও তার সঙ্গে একমত হয়ে নিন্দা জানাচ্ছি। কিন্তু আমার বক্তব্য সেটা কি সঠিক ছিল? আমার বক্তব্য যে অপারেশন ক্লিন হার্টে একটা বিরোধী দলের নেতাকে বিচার বহির্ভূত হত্যার ঘটনা বলুন তো না, তারপরে আমি বলবো কোনো বিচার বহির্ভূত হত্যায়, সেটা বিরোধী দলের কর্মী হোক, সাধারণ নাগরিক হোক, ক্রিমিনাল হোক, কোনো বিচার বহির্ভূত হত্যায় সভ্য রাষ্ট্রে আমি সমর্থন করি না, আমি করি না সমর্থন। কিন্তু তারপরেও কিন্তু দিয়েও আমি এটাকে জাস্টিফাই করছি না, ডোন্ট গেট মি রং, আমি কিন্তু দিয়েও জাস্টিফাই করছি না। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেই সময় অপারেশন ক্লিন হার্টে বিরোধী দলের নেতা আজকে যেভাবে বিরোধী দলের নেতাকে টার্গেট করে করে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়, সেভাবে কি করা হয়েছে? এক। দুই হচ্ছে এই সিস্টেমটা যদি আপনি সমর্থন নাই করেন, এটাকে চলতে দিলেন এবং কয়েক হাজার গুণে বাড়ালেন কেন? এবং এই বাড়ানোটা এমনই বাড়ালেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনার একটা পুরা বাহিনীর উপরে স্যাংশন দিল। জি নিশ্চয়ই নিশ্চয়ই। মিস্টার জয় শুনছিলেন, আমরা ছোট্ট একটু শুনে তারপর আবার বিরতি যাব, কিন্তু আপনি সামান্য 1-1.5-2 মিনিট কিছু বলেন যেটা শুনছিলেন না। জি জি, এখন কন্টিনিউ করলেন। প্রথম বিষয় যেটাই বলি যে কথা, যে মানে বিবৃতিটি মানব জমিন থেকে আপা 4 বার কোট করলেন। প্রথম বিষয় হলো যে দেখুন, জাতিসংঘের বিবৃতি নয়, জাতিসংঘের মানবাধিকার কমিশন, জাতিসংঘের একটি অঙ্গ প্রতিষ্ঠান, এবং তিনি বলেছেন ধারণা করেছেন কিন্তু, ঠিক আছে। এবং তারপরের অংশটি দেখেন, সকল রাজনৈতিক নেতা, আওয়ামী লীগের কথা বলেননি কিন্তু সকল রাজনৈতিক নেতা, সকল রাজনৈতিক দলে তাদেরকে সহিংসতা পরিহার করতে বলেছেন। জাতিসংঘ কোনো যখন স্টেটমেন্ট দেয় তখন সেটা জাতিসংঘের মহাসচিবের দপ্তর থেকে দেয়। জাতিসংঘের এরকম অনেক উইং আছে। আর এই মানবাধিকার কমিশনের কথা বলছি, যে মানবাধিকার কমিশন আজকে পর্যন্ত একটিবার গাজায় ফিলিস্তিনিদের উপর অত্যাচারের নিন্দা করতে পারেনি। নট এ সিঙ্গেল স্টেটমেন্ট ওনারা দেখাতে পারবেন যে আজকে পর্যন্ত এই জাতিসংঘ যে মানবাধিকার কমিশন তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেওয়ার মানে সামর্থ্য রাখে। সুতরাং তাদের
মানে অ্যাক্সেস টু ইনফরমেশন এবং তাদের মেরুদণ্ড সম্পর্কে কিন্তু সহজেই ধারণা পাওয়া যায়। এখানে অপারেশন ক্লিন হার্টে হত্যাকাণ্ডের কথা বললেন, কয়েকশো আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এটা তো সময় রিপোর্টে এসেছে। আমার সিরাজগঞ্জেই 2 জনকে হত্যা করা হয়েছে ওই সময়, কত শত নেতাকর্মীকে একদম পঙ্গু করে দেওয়া হয়েছে অপারেশন ক্লিন হার্টে। ঠিক আছে, আজকে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, এই ক্রস ফায়ারটা কোন সময় শুরু হয়েছিল? বিএনপির সময় কিন্তু সেই সময় শুরু হয়েছিল, কন্টিনিউ হয়েছে কিনা? না, অবশ্যই কন্টিনিউ হয়েছে। এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অবশ্যই সমর্থনযোগ্য নয়, কিন্তু র‍্যাব থেকে শুরু করে যে বাহিনীর কথা বলা হয়, আকরাম সাহেবের কথা বললো বা আরো যাদের কথা বললো, সেই বিষয়গুলো আমি বলছি, দেখুন এগুলো প্রতিটি বিষয় সেই বাহিনী থেকে, আপনি যে নারায়ণগঞ্জের যে হত্যাকাণ্ড ঘটেছে, আপনি দেখেন বাহিনীর প্রত্যেকটি সদস্য আজকে পর্যন্ত তারা কিন্তু জেলে আছে, তারা কিন্তু বিচার হচ্ছে, তাদের বিচার হচ্ছে না। এবং এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারহীনতার কথা তারা বলেন, আজকে কিন্তু বাহিনী থেকে, শুধু র‍্যাব পুলিশ দিকে বলতে প্রায় কয়েক হাজার সদস্যকে কিন্তু বিভিন্ন সময় তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে, আওতায় আনা হয়নি, অনেকের জেল হয়েছে, অনেকের যাবজ্জীবন হয়েছে, অনেকের চাকরিচ্যুত ঘটেছে। সরকার কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে অভিযোগগুলো আসে, সেই অভিযোগগুলো কিন্তু তদন্ত করেন। এবং আপনি দেখুন যে আজকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সহ তাদেরকে যে ভুল তথ্য দিয়ে আজকে যে র‍্যাবের উপর স্যাংশন আনা হলো, তারপরে কিন্তু সরকার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ স্টেট ডিপার্টমেন্টকে কিন্তু সকল তথ্য সকল সময় সরবরাহ করা হয়েছে। আজকে যে বিভিন্ন কথা বলা, যে সুইস রেডিওর কথা বলা হলো, 2 জনের কনভারসেশন। এখন আমরা যদি 2022-23 সালে বসে কোথাকার রেডিও 2 জনের কনভারসেশন শুনাইছে আমরা বলি যে না ওইটাই ঠিক আছে, এখন তো এআই এর মাধ্যমে শুধু ভয়েস কেন, ফেস পর্যন্ত মডুলেট করে ফেলা যায়। আজকে সুইস রেডিওর এই ঘটনার পরে যখন বাহিনী থেকে বিবৃতি দেওয়া হলো, তাদেরকে যখন এটার ভেরিফাইয়ের কথা বলা হলো, তারা কি একটা বিবৃতি দিয়েছে? তারা তো প্রাইভেসি সিক্রেসির অ্যাক্টের জিনিস, আপনি যখন বলেন এআই এর মাধ্যমে সব পরিবর্তন করা যায়, তাহলে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের আগে মির্জা আব্বাসের বিভিন্ন রকম ভাবে ভয়েস রেকর্ডকে বলা হয়েছে, আমরা এর আগেও দেখেছি অনেকের, তারেক সাহেবের ভয়েস রেকর্ডের কথা বলা যায়, সেগুলো কিন্তু এআইতে হয়েছে কিনা আমি জানবার চেষ্টা করব। আমি খানিকটা উত্তর ব্যারিস্টার রমিন ফারহান আপনার কাছে শুনে নিতে চাই যে জাতিসংঘের বিবৃতি সহ অন্যান্য বিষয় নিয়ে যেগুলি মিস্টার জয় উল্লেখ করেন, আপনার বিশ্লেষণ কি? না, আমি আমার বিশ্লেষণ বলছি, জাতিসংঘ নিয়ে আমি আর সময় নষ্ট করব না। এবং শুধু জাতিসংঘ তো না, ওই সময়টা নির্বাচনের আগে আমরা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য দেখেছি, আমরা হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে তাদের বক্তব্য দেখেছি, এবং প্রত্যেকে কন্ডেম করেছে। আচ্ছা, সব বাদ দেন, আওয়ামী লীগের একেবারে খুব টপ লিডার কৃষিমন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক, উনি বোধহয় প্রেসিডিয়াম মেম্বার, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার। উনি নিজে কি বলেছেন? উনি বলেছেন বিএনপির নেতাদের যদি আমরা সকলকে অ্যারেস্ট না করতাম, 27,000 নেতাকর্মী, তাহলে একটা গাড়িও রাস্তায় হরতালের দিন চলতো না। তিনি বলেছেন সকলকে আমরা ছেড়ে দেওয়ার কথা বলেছি নির্বাচনের আগে, সকলকে মুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে, তারা কেউ মানেনি। যদি নির্বাচন আসতো। কিন্তু বাংলাদেশে নির্বাচনে যাওয়া এবং না যাওয়া দুটোর অভিজ্ঞতাই আমাদের আছে। 14তে আমরা যাইনি, অনেকেই বলেছেন আমরা ভুল করেছি। 18তে যখন আমরা গেলাম, আমরা দেখলাম আমাদের 50-এর উপরে প্রার্থী রক্তাক্ত হয়ে গেল। দেখলাম ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে লিড নিউজ হলো প্রথম আলোতে, যেখানে দেখা গেল মৃত ব্যক্তি, হজে থাকা ব্যক্তি, পঙ্গু ব্যক্তি, চিকিৎসা নিতে বিদেশে যাওয়া ব্যক্তি, সকলকে মামলার আসামি করে ফেলছে। আমরা অবাক হয়ে দেখলাম যে আমাদের নির্বাচনের আগে প্রচারণার সময় আমাদের কর্মীদেরকে এলাকা ছাড়া করে ফেলা হলো। এক একজনের গাড়ি ভাঙার ছবিতে আমরা হতচকিত হয়ে গেলাম যে এই কি অবস্থা, এই নির্বাচন করব কি করে। আমি নিজে ব্রাহ্মণবাড়িয়ায় 2 আসনে আমার যিনি নমিনেশন পেয়েছিলাম, আমি নমিনেশন চেয়েছিলাম, আমি সেকেন্ড ইয়েতে ছিলাম, ফার্স্ট উকিল আব্দুল সাত্তার, তো ওনার নমিনেশন উনি পেলেন। ওনার পক্ষে যখন আমি প্রচারণা করতে গেলাম ব্রাহ্মণবাড়িয়া, আমি দেখি যে এ তো বিভৎস অবস্থা। ব্রাহ্মণবাড়িয়া 1, ব্রাহ্মণবাড়িয়া 2, 3, 4, 5, 6টা কনস্টিটিউয়েন্সি একেবারে মানে নাজেহাল করে ফেলছে আমাদের নেতা কর্মীদেরকে, মানে এলাকায় ঢুকতে পারে না, এরকম যারা একটু অ্যাক্টিভ কর্মী তারা এলাকায় ঢুকতে পারে না, গাড়ি নিয়ে যায়, গাড়ি ভেঙে চুরমার করে ফেলে। এটার নাম যদি নির্বাচন হয়ে থাকে আমার কিচ্ছু বলার নাই আমার। আর তারপরে সেই অভিজ্ঞতা মাথায় নিয়ে 24-এ আমরা নির্বাচন বর্জন করলাম। সুতরাং নির্বাচন করা এবং না করা দুটোর অভিজ্ঞতাই আমাদের আছে। এইভাবে যদি তারা মনে করে হাত পা বেঁধে সাঁতার কাটা সম্ভব বা সাঁতার কাটা যায়, সেটা তারা বলতে পারে, কিন্তু হাত পা বেঁধে আসলে সাঁতার রাজনৈতিকভাবে কি শক্তি অর্জন করতে পারছেন না আপনারা? কিরণ ভাই, আমাদের শুরুতে বলা হয়েছিল একটা কানাঘুষো, মানে মানুষ বলতো, অনেকেই বলতো বিএনপি ক্ষমতার বাইরে বেশি দিন টিকতে পারবে না। আজকে 17 বছর আমাদের টপ লিডারশিপকে কারাগারে দিয়ে, গৃহবন্দী করে, দেশের বাইরে পাঠিয়ে, বক্তব্য প্রচার বন্ধ করে। সমর্থকরা কোথায় আছে?
আমাদের সমর্থকরা বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে আছে, তাহলে সত্যি আছে। যদি আপনারা এই ধরনের আপনাদের অভিযোগ থেকে থাকে, তাহলে সমর্থকরা রাস্তায় নামছে না কেন? আপনি একটা জনসভা দেখেন, বিএনপির কি অবস্থা হয়। অন্য জনসভায় দেখেন একই অবস্থা। অন্য জনসভায় একই অবস্থা আপনি কি সত্যি তাই মনে করেন? কেন আওয়ামী লীগের জনসভায় কি লোক হয় না? আওয়ামী লীগের জনসভা আর বিএনপির জনসভা দুটো বড় দল, অস্বীকার করছি না, কেউ অস্বীকার করবে না, কিন্তু যদি আপনি কম্পেয়ার করেন, মানুষের স্রোতের কম্পেয়ার যদি করেন, আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা হয় না। এখানে আরও একটা বিষয় আছে, বিএনপির সমাবেশে আসা মানেই হলো পথে পথে তল্লাশি, মোবাইল টেলিফোন চেক, আপনার নামে মামলা, এলাকায় ঢুকতে না দেয়া, আপনার বিরুদ্ধে পুরো প্রশাসন এবং লোকাল যে আওয়ামী লীগ ক্যাডাররা আছে তারা আপনার বিরুদ্ধে লাগায়, সকল ঝুঁকি মাথায় নিয়ে তারপরও বিএনপির সমাবেশ জনসমুদ্র হয়। আর আওয়ামী লীগের সমাবেশে আসা মানে আপনি রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে একেবারে পুলিশ পাহারায় আপনি যাবেন সমাবেশ কেন্দ্রে, বিরিয়ানি খাবেন, কোকাকোলা ফান্টা খাবেন এবং আপনি খুবই আনন্দের সাথে আবার ঘরেও ফিরবেন, হাতে কিছু পয়সাও পাবেন। সুতরাং দুটো সমাবেশকে এক করলে হবে না। তারপরেও দেখেন বিএনপি মানে মানুষের উপচে পড়া। আরেকটা বিষয়, আপনি একটা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যত সহজে আন্দোলন করতে পারবেন, আপনি একটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সেভাবে আন্দোলন করতে পারবে না। আজকে 10টা লাশ পড়লে আওয়ামী লীগের কোনো অসুবিধা নাই, নিজেরা গাড়িতে আগুন দিয়ে পোষা মিডিয়া দিয়ে কিছুক্ষণ পরে তারা খবর প্রকাশ করবে, এটা বিরোধী দলের কাজ। পুলিশ হত্যার পরে কোনো ইনভেস্টিগেশন হলো না, কিছু হলো, সেই রাতেই তো আমি টকশোগুলোতে যাওয়া শুরু করলাম, আওয়ামী লীগ গলা উঁচিয়ে বলা শুরু করলো বিএনপি করেছে, এখনো কিছুই হয়নি। অথচ আমরা যে ভিডিওর কথা বলছিল পুলিশ হত্যা, আজকে আলোচনা এসেছে বলে আমি আবার বলছি, হ্যাঁ, জানালা দিয়ে যেটুকু ওই ভিডিও আমরাও দেখেছি, আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, ভাড়াটে গুন্ডা, এটা অসম্ভব সেখান থেকে সেই ভিডিও দেখে বার করা। আমরা একেবারে শেষ মুহূর্তে দেখেছি। মিস্টার জয় শুনছিলেন, আমার কোনো প্রশ্ন নাই। না, এখানে আসলে মানে বিএনপি গত 15 বছরে তাদের যে অলীক কল্পনার জগতে বসবাস, সেটি কিন্তু বারবার তারা প্রমাণ করে। যেমন বিএনপিরই জনসমর্থন আছে, বিএনপির জনসভায় লোক আসে, বিএনপি সব কিছুতে তারা পারদর্শী, তারা চ্যাম্পিয়ন, শুধু আন্দোলনেই তারা ফেল। তাদের যদি এতই জনসমর্থন থাকে, তাদের যদি এতই জনগণের সাথে সম্পৃক্ততা থাকে, তাহলে ঘুরে ফিরে তারা ফেল, নির্বাচনেও ফেল, আন্দোলনেও ফেল। ঠিক আছে, সুতরাং তারাই অলীক কল্পনার জগতে আছে এবং সেভাবেই তারা এগিয়ে যাচ্ছে। এটি অবশ্য তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে, এখানে আমার কিছু বলার নাই, শুধু আমি এই প্রসঙ্গে এই কথাটি বললাম। আজকে জনাব তারেক রহমানকে কিন্তু আওয়ামী লীগ বাইরে পাঠায়নি। জনাব তারেক রহমান মুচলেখা দিয়ে 111-এর সরকারের সময় বাইরে চলে গেছেন। আজকে বর্তমান সরকারের সময় উনি যে অপরাধ করেছিলেন তার বিচার কোর্ট করেছে। জনাব তারেক রহমানকে তো অবশ্যই আওয়ামী লীগ বাইরে পাঠায়নি, বরং বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যে উনি দেশে এসে আইনি প্রক্রিয়া অনুসরণ করে উনি রাজনীতি করবেন। এটা তো ওনার চয়েস, এটা তো আওয়ামী লীগের চয়েস নয়। আর আজকে এখানে আমরা যে কথাটি বারবার বলতে চাই যে নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন বা গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। আজকে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুশীল বাবুদের হাতে ক্ষমতায় দিয়ে আরেকটি 111 ডেকে এনে গণতন্ত্র এবং রাজনীতির ভবিষ্যৎ মানে নষ্ট করাকে আমরা সমর্থন করি না, বরং আমরা মনে করি যে রাজনৈতিক স্বাভাবিক প্রক্রিয়ায় বিএনপি অংশগ্রহণ করবে। রাজনীতিতে ক্রিয়া প্রতিক্রিয়া, হিংসা প্রতিহিংসা কিন্তু থাকে, এটা কিন্তু আগেও ছিল, এখন যে নেই এটি বলছি না, আবার আগে যে ছিল না সেটিও কিন্তু বলছি না। কিন্তু আমরা মনে করি যে বিএনপি এই ষড়যন্ত্রের রাজনীতি, এই বিদেশ নির্ভর রাজনীতি, এই বিদেশে নালিশ করে রাজনীতি করে তাদের যে কি ফলাফল হয় সেটি কিন্তু এই গত কয়েকদিন আগে যে ডোনাল্ড লু আসলেন তখনই কিন্তু প্রমাণ হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি এবং আমরা এখনো আশা রাখি যে বিএনপি সুস্থ ধারা রাজনীতিতে আসবে এবং দেশের উন্নয়ন গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার জন্য তারা তাদের ভূমিকা রাখবে। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি তারেক জিয়ার সম্পর্কে প্রশ্ন তুললেন, তিনি কি তাদের পক্ষ থেকে যেটা বলা হয় তার দেশে ফেরাটা নিরাপদ নয়, আপনি কি তার দেশে ফেরাটা নিরাপদ মনে করেন? না, কেন নিরাপদ হবে না? উনি দেশে আসলে উনি যেহেতু দণ্ডিত হয়েছেন, উনি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো যাবেন, উনি এসে নিশ্চয়ই সারেন্ডার করবেন, আইনি প্রক্রিয়াতে যাবেন। কিন্তু আজকে তো একটা দেশের আইনি প্রক্রিয়াকে তো আপনাকে তো সেটিকে সমর্থন করতে হবে, সেটির উপর তো আস্থা রাখতে হবে। আজকে বিএনপি হাইকোর্টকেও পোষা মনে করে, মিডিয়াকেও পোষা মনে করে, সবকিছুকেই তারা পোষা মনে করে, আওয়ামী লীগের পোষা মনে করে। এভাবে পোষা মনে করতে করতে তারা কিন্তু রাজনীতির বৃত্তের বাইরেই চলে গেছে। কিন্তু তারা যেটা অভিযোগটা করে যে তারেক জিয়ার একটা রায় দিয়েছিল একজন বিচারক, সেই বিচারককে দেশ থেকে চলে যেতে হয়েছিল, সেই বিষয়টা আসলে না, ওনারা যদি মনে করেন যে সেই রায়টি সঠিক হয়নি বা সেই রায়টি প্রভাবিত করা হয়েছে বা পক্ষে বিপক্ষে ওনারা থাকতে পারেন, বিচারকই দেশের বাইরে, বিচারকই দেশের বাইরে গেছে, আমি তো সেটাই বলছি যে ওনারা মনে করছেন যে বিচারক রায় দিয়ে দেশের বাইরে চলে গেছে, সেখানে সরকার প্রভাবিত করেছে। যে কোনো
মামলার ক্ষেত্রে ওনারা যদি লোয়ার কোর্টের প্রতি আস্থা না থাকে বা আস্থা থাকেও, সেটি যেটাই হোক, উনি তো হাইকোর্টে অ্যাপিলেট করে সবসময় যেতে পারছেন। এবং সেখানে তো আজকে বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা কি বিভিন্ন মামলা ফেস করছেন না? আজকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী 75-এর 15ই আগস্টের পর থেকে জেনারেল জিয়ার শাসন, জেনারেল এরশাদের শাসন, 21 বছর লক্ষ নেতা কর্মীকে মামলা হামলা ফেস করেন, এই করেছেন তো। তাহলে বিএনপির যে ওনারা বলেন যে এত হাজার লক্ষ কোটি মামলা আছে ওনারা ফেস করছেন, তাহলে ওনাদের দলের যে শীর্ষ নেতৃত্ব উনি কেন ফেস করতে পারবেন না? আজকে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়নি? 75-এ উনি আসার পরে জেনারেল জিয়া মামলা দেননি? আজকে 1/11-এর সময় তার বিরুদ্ধে মামলা হয়নি? উনি তো ফেস করেছেন, ওনাকে তো আসতেই দেওয়া হচ্ছিল না। হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা তো জোর করে দেশে এসেছেন, ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কারাগারে রাখা হয়েছে, তারপরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটি ফেস করেছে। একেবারে শেষ 1 মিনিটের মন্তব্য আপনি করবেন। দেশনায়ক জনাব তারেক রহমানের দেশে ফিরে আসা কতটা নিরাপদ না, তার একটা ছোট উদাহরণ আমি দিই। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2004 সালে এই ঘটনা ঘটে। প্রধান আসামি মুফতি হান্নানকে 5 সালে বিএনপি গ্রেফতার করে এবং তারপরে তো 1/11 সরকার আসে। 1/11 সরকারও কোনোভাবেই জনাব তারেক রহমানকে এই মামলায় জড়াতে পারে নাই। 2011 সালে 3 নম্বর সম্পূরক চার্জশিট দিয়ে আব্দুল কাহার আকন্দ, ভদ্রলোকের নাম কাহার আকন্দ, হ্যাঁ, উনি একজন বহিষ্কৃত পুলিশ কর্মকর্তা, তাকে আবার নিয়ে আসা হয়, নিয়ে এসে তাকে এসপি পদে দেওয়া হয়। তিনি অবশ্য আওয়ামী লীগের এমপি নমিনেশন চেয়েছিলেন, নমিনেশন না দিয়ে এসপি করা হয়। তিনি 3 নম্বর চার্জশিটে জনাব তারেক রহমানকে ইমপ্লিকেট করে চার্জশিট দেন। আমি এটুকুই শুধু বলবো কতটুকু নিরাপদ বাংলাদেশ তার জন্য। একটা মামলা, তার বিরুদ্ধে তো অনেক মামলা, আমি তার একটা শুধু উদাহরণ দিলাম। এবং এই মুফতি হান্নানকে 410 দিন অবর্ণনীয় নির্যাতন করা হয় রিমান্ডে, এবং তারপরে মুফতি হান্নানকে দিয়ে স্বীকারোক্তি করানো হয় জনাব তারেক রহমানের বিরুদ্ধে, এবং তারপরে আবার সেই স্বীকারোক্তি জনাব মুফতি হান্নান একটা অ্যাপ্লিকেশন দেন যাতে এই স্বীকারোক্তিকে আদালত গ্রহণ না করে, কারণ এটি রিমান্ডে অত্যাচার করে স্বীকারোক্তিটা নেওয়া হয়েছে। এবং এই মামলায় তাকে জড়ানো মানে তাকে কোন ধরনের শাস্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আমি মনে করি তার জীবনের হুমকি আছে বাংলাদেশে এই সরকারের সময় ফেরাটা, এবং সেটাও নিশ্চয়ই তিনি খুব ভালোই জানেন, বুঝতে পারেন, সে কারণেই তিনি এবং তার লয়াররা যারা আছে তাদের অ্যাডভাইস তো আছে। আমরা যদি পাকিস্তানের দিকেও তাকাই, ইমরান খান তো আছেন এবং জেলে আছেন। পাকিস্তানের সাথে একটা বেসিক ডিফারেন্স আছে। ইমরান খানের পার্টির লোগো নিয়ে গেল, মানে মার্কা, সরি, সিম্বল, তারপর তারা তো নির্বাচনে আসছে, নির্বাচন করেছে। শেষ করতে দেন, ওনাকে জেলে ভরলো, ওনার সকল নেতাদের জেলে ভরলো। এই ভরাভরির পরে 37টা উপনির্বাচন হচ্ছে, 37টা আসনে 30টার মধ্যে ইমরান খানের দল জিতছে। আপনি কি বাংলাদেশে তার আশপাশে ধরনের নির্বাচন আছে বলে আপনি মনে করেন? জনপ্রিয়তা ছিল হয়তো সে কারণে জিতেছে, এটা আপনি মনে করেন? আমি মনে করি না। আপনি আপনার ওপিনিয়ন দিয়েছেন, আমি আমার ওপিনিয়ন দিচ্ছি, আমি তা মনে করি না। একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা থাকলে দেশের 90% মানুষ বিএনপিকে ভোট দেবে, এবং আমি মানে 90% ভোট বিএনপি পাবে। 300 আসনের মধ্যে 90% সিট বিএনপি পেয়ে যাবে। 10% ভাগ হবে আওয়ামী লীগ অন্যদের মধ্যে। আমি এটা আমার চেয়ে ভালো আওয়ামী লীগ জানে বলেই নির্বাচন কাছে এই অবস্থা নিয়ে এসেছে। আমি সময় দিতে পারছি না। প্রথম কথা হলো, ওই যে বললাম অলীক কল্পনার জগতে ওনারা 90 কেন, ওনারা তো আশা করি 99% বলবেন আর কি, ঠিক আছে? ও অলীক কল্পনার জগতে ওনারা থাকুন। আব্দুল কাহার আকন উনি বহিষ্কৃত না, কিন্তু ওনাকে বিএনপি চাকরি থেকে বের করে দিয়েছিল কেন জানেন? কারণ উনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিচার কার্য শুরু হয়েছিল এবং জেল হত্যাকাণ্ডের বিচার কার্য, যেটার সাথে ওনাদের দলের প্রতিষ্ঠাতা জড়িত ছিলেন, ওনাদের দলের নেতৃবৃন্দ জড়িত ছিল, সেটা তদন্ত উনি করেছিলেন। এই জন্য বিএনপি ওনাকে বের করে দিয়েছিল। আর জনাব তারেক রহমান যদি ওই ঘটনার সাথে জড়িত না হয় তাহলে তো উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার পাবেন। আরেকটি কথা বলে শেষ করি, 21শে আগস্টের গ্রেনেড হামলার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী সংসদে বক্তব্য দিতে গিয়েছিলেন, তখন পরিহাস করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে উনি ভ্যানিটি ব্যাগে করে বোধহয় গ্রেনেড নিয়ে এসেছিলেন। সুতরাং কারা জড়িত বা কারা জড়িত না, এটি এই বক্তব্যই প্রমাণ করে। একটু কথা বলতে দিতে হয় যে 5 সেকেন্ড। আমাদের বিচার বিভাগ নিয়ে একটা কথা বলে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললো, তো আমাদের চিফ জাস্টিস একটা খুব সুন্দর ছবি আছে, দেখেছেন নিশ্চয়ই? ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ফুল দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে, খুব ভালো লেগেছে ছবিটা না দেখলে দেখে নেবেন, খুব সুন্দর ছবি। এটাই আমার বক্তব্য। জি, প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন তানভীর শাকিল জয় এবং ব্যারিস্টার রুমিন ফারহানার কাছ থেকে তাদের মতামত, এবং সে মতামতের ভিত্তিতে আমরা আজকে সমসাময়িক রাজনৈতিক যে আলোচনাটি, সেই আলোচনাটি এখানে শেষ করছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে দেখবার জন্য অভিনন্দন জানিয়ে
ধন্যবাদ জানিয়ে আগামীকালকের আয়োজনে আপনারা দেখবেন এই প্রত্যাশা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।